দেখছেন স্বপ্নধরা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতিতে এখন নানা ধরনের মেরুকরণের মনে হয় আভাস আমরা দেখতে পাচ্ছি। যদি বলি গতকালই বরিশালের চরমনাইতে জামায়াত ইসলামের আমির গিয়ে ইসলামী আন্দোলনের আমির এর সঙ্গে দেখা করেছেন, মধ্যাহ্নভোজ করেছেন। তারপরের থেকেই একটা আলোচনা যে কোনো ধরনের নতুন মেরুকরণের আভাস কি পাওয়া যাচ্ছে কিনা। আজকেও আমরা দেখলাম যে বিএনপি আজকে খিলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছেন এবং মজলিস কিন্তু একসময় জোটচ্যুত ছিল, বিএনপির সঙ্গে একসময় জোট থেকে বেরিয়ে গেছিল, তাদের সঙ্গে আবার আলোচনা করেছেন এবং তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। আজকের খবর এটি। সব কিছু মিলিয়ে কেন মনে হচ্ছে যে নতুন মেরুকরণের আভাস কি আসছে। আরও বেশ কিছু রাজনৈতিক বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আলোচনার বিষয় ঠিক করেছি নতুন মেরুকরণে রাজনীতি। এই বিষয়ে কথা বলার জন্য দুজন আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তিনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, এবং আমার সঙ্গে আছেন সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছ থেকে শুরু করি। যেমনটি শুরুতেই বলছিলাম যে গতকাল মঙ্গলবার বরিশালের চরমনাইতে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এবং চরমনাইয়ের পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক হয়েছে। তারা মধ্যাহ্নভোজ করেছেন এবং দল দুটি বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এরপরে কিন্তু একটা আলোচনা আসছে যে নতুন মেরুকরণগুলো আসছে কিনা, কারণ এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা শুনছিলাম যে জামায়াত ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট করার চেষ্টা করছে। আপনি কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, সৌরভ ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রাজনীতিতে মেরুকরণ সবসময় এটা একটা চলমান প্রক্রিয়া, মানে এটা নতুন কোনো কিছু না। সামনের দিকে আমরা আরও হয়তো বা দেখতে পারবো। জামায়াত ইসলাম আপনার চরমনাইয়ের পীরের সঙ্গে বৈঠক করেছেন, এটা খুব একটা নতুন কোনো কিছু না। জামায়াত ইসলাম 1986 সালে আওয়ামী লীগের সঙ্গে এরশাদ সরকারের অধীনে নির্বাচন করেছিল। আপনার আবার একসময় বসে তিন জোটের রূপরেখা যখন প্রণয়ন করা হয়, তখন আপনার জামাতের নেতারা বিএনপি আওয়ামী লীগ নেতা নেত্রীদের সঙ্গে বসেই কিন্তু একসঙ্গে আপনার কাগজে সই করেছেন। 1996 সালে জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আবার একসময় 2001 সালে আমাদের সঙ্গে জোটে ছিল। পরবর্তীকালে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটতে পারে। সো জামাত তার নিজের স্বার্থটা দেখবে, রাজনৈতিক স্বার্থটা দেখবে। আর মেরুকরণে আপনি যেটা বলছেন যে আপনার মজলিস খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির মহাসচিবের আজকে বৈঠক হয়েছে, সেটাও নিঃসন্দেহে মানে ধর্মভিত্তিক কিছু আপনার সংগঠন আছে, তাদের কিছু ভোট আছে, কিন্তু আমি এটাতে রাজনৈতিক কোনো ধরনের প্রভাব পড়বে বলে আমি কখনো মনে করি না। অর্থাৎ ভোটের মাঠে যদি তাই হতো তাহলে ফরিদপুরের আটরশির পীর বা ওনাদের অনুসারীরা আপনার ওখানে কিন্তু জিততে পারত। তো রাজনীতিতে এটা খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে আমার কাছে এটা মনে হয় না। আমরা দেখি তো, আগে তো দেখেছি 40 জোট, 40 দলের 50টি দল, 58টি দল। বাংলাদেশে তো কয়েকশোটা রাজনৈতিক দল আছে। কয়টা রাজনৈতিক দলের নেতা পার্লামেন্টে আসতে পেরেছে, সেটা হলো বড় কথা। যে বড় দলগুলো আপনার বিভিন্ন সময় জাতিকে মেসেজ দেওয়ার জন্য যে আমাদের সঙ্গে অমুক আছে তমুক আছে, এইসব মিলিয়ে এটা এক ধরনেরই, এটা খুব একটা বড় ঘটনা বলে আমার কাছে, মানে নতুন কোনো ঘটনা না, এটা অতীতেও হয়েছে ঘটনা মনে হচ্ছে। সৌরভ হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে একটা সময় মনে হচ্ছিল যে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে বিএনপি আসলে নিরঙ্কুশভাবে আসলে জিতে যাবে, এই ধারণা আছে। কিন্তু অন্যদিকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেটি বলছেন যে তিনি একটি জনসভায় বলেছেন, যে বলে ভিডিও কনফারেন্সে বলেছেন যে আমি বারবার বলার চেষ্টা করছি যে নির্বাচন এত সহজ হবে না, তিনি সেটি বলছেন। এই যে জামায়াত ইসলামী এখন বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে একটা ধরনের জোট তৈরির চেষ্টা করছে, বোঝাই যাচ্ছে। আপনার কাছে মনে হয় যে এই যে বিএনপির মনে হচ্ছিল যে মানে নিরঙ্কুশভাবে নির্বাচনের একটা সুবিধা পাবে তারা, যদি এই ইসলামী দলগুলোর সঙ্গে জামাত কোনোভাবে এইভাবে একটা জোট করে ফেলতে পারে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে আসবে, যেটা আওয়ামী লীগ মাঠে নেই? ধন্যবাদ, শুভেচ্ছা অসীম ভাইকে। রাজনীতি তো করে সবাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সুতরাং সবারই ইচ্ছে থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে যে ক্ষমতায় কীভাবে যাবে, এবং তার নিরিখেই দলের নীতি কর্মসূচি কৌশল ঠিক করবে।
ছাত্র গণ অভ্যুত্থানের পর নতুন পরিস্থিতিতে কিন্তু বিএনপি জামাত ইসলাম প্রথমেই বলেছিল ইসলামী দলগুলোর সঙ্গে তারা সঙ্গে নিয়ে ইসলামী দলগুলোকে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে তারা সামনে এগোতে চায়। এবং আপনি দেখেছেন যে 5 আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যকার দূরত্ব অনেক বেড়েছে এবং জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে বেশ কড়া সমালোচনাই করেছেন এবং অনেক সময় তাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ করেছেন এবং এক দখলবাজের বাসকে সরিয়ে আর এক দখলবাজকে চাই না ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। সুতরাং সেক্ষেত্রে বিএনপির সাথে এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হিসাবে জামাত ইসলাম এবং তার সহযোগীরা, এবং জামাত ইসলাম যখন তার মিত্র খুঁজে বেড়াচ্ছে তখন বিএনপিও চাইবে তার মিত্র বাড়াতে। বিএনপির সঙ্গে 12 দল আছে, গণতন্ত্র মঞ্চ আছে এবং নতুন দল থাকলে ইসলামী মজলিস তো একসময় ছিল, খেলাফতে মজলিস, আবার এই খেলাফতে মজলিসের সাথে আওয়ামী লীগও একসময় চুক্তি করেছিল, সেই ভয়াবহ চুক্তি যে 5 দফা, যেটি নিয়ে আওয়ামী লীগ প্রচণ্ড সমালোচনা হয়েছিল এবং পরবর্তীকালে তারা চুক্তি থেকে সরেও আসে। রাজনীতিতে এই মানে টানা এই কি বলে যোগ বিয়োগ হবেই। এখন যোগ বিয়োগটা জনগণের স্বার্থে কতটা হয়। আচ্ছা, আর আপনি যেটা বলছেন যে বিএনপির কোনো ভয় আছে কিনা, মানে এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে কোনো ভয় নেই। এখন এর নেপথ্যে অন্য কোনো খেলোয়াড় যদি খেলেন বা অন্য কোনো পক্ষ যদি তার কোনো কৌশল থাকে, সেই কৌশলটা দেখে বোঝা যাবে। তবে নির্বাচনে একটা হাওয়া শুরু হয়ে গেছে, এই যে মিত্র খোঁজার মধ্য দিয়ে একটি নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে। আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখি। বিএনপিও তার মিত্র খুঁজবে, জামাত ইসলাম, এবং বিএনপির চেষ্টা থাকবে ইসলামী দলগুলো যত বেশি পারে বা এক বা একাধিক, সেটি চেষ্টা থাকবে। এ কারণে তখন জামাত ইসলামী বিএনপিকে ইসলাম বিরোধী বা ধর্মবিরোধী দল হিসাবে চিহ্নিত করতে পারবে না, আর যেটা আওয়ামী লীগকে করা হতো। সুতরাং এটি বিএনপির এই রাজনৈতিক অবস্থান তো তারা নিতে চাইবে যে বিএনপি তো সবসময় একটা মধ্যপন্থী দল হিসাবে নিজেকে তৈরি করেছে এবং ভবিষ্যতেও করতে চায়। ভোটের হিসাব নিকেশ এটি মাঠে না যাওয়ার আগে কিন্তু বোঝা যাবে না। এটি অনেক কিছু নিজের দলের শৃঙ্খলার উপরও নির্ভর করবে। এর আগে ইসলামী দলগুলো আছে বাংলাদেশে, তারা সাধারণত জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে তাদের এক ধরনের আপত্তি ছিল অনেক ইসলামী দলগুলোর সঙ্গে। তারা কখনোই জামায়াত ইসলামের সঙ্গে জোটে যায়নি, আপোষ করেনি, কিংবা নেতৃত্বে কোনো আন্দোলন করেনি। অনেকগুলো রাজনৈতিক দল, তার সঙ্গে যেমন চরমনের পিরোজের কথা বলি, তিনি তীব্র বিরোধিতাই করেছেন অনেক সময় জামায়াত ইসলামের। এমনকি হেফাজতের সাথেও জামাতের দূরত্ব ছিল, জামাতের নীতি আদর্শের অনেক ফারাক। এবার কি মানে পরিবর্তিত রাজনীতি? এবার পরিবর্তনটা এই কারণে যে আওয়ামী লীগ কিন্তু এদেরকে অনেকটা মানে তার বৈরী আচরণ দিয়ে এদেরকে এক করেছে। আচ্ছা, এই যে হেফাজত জামাত, কারণ সবার বিরুদ্ধেই তাদের একটা বৈরী ব্যবহার ছিল এবং এক ধরনের দমনপীড়ন, জেল জুলুম। সুতরাং ইসলামী দলগুলো চাইবে যে আমরা একত্র থাকলে জেল জুলুম কম হবে, অথবা আমরা শক্তি দেখাতে পারবো। এবং রাজনীতিতে তো শক্তি দেখাতে পারলে তার মানে প্রতিপক্ষ তাকে ভাববে, তার সাথে বোঝাপড়া করতে রাজি হবে। তা আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, যে যার সাথেই মিত্র করুক, যে যার সাথে জোট করুক, তাতে কোনো মানুষের যে স্বার্থ, বৃহত্তর জনগণের যে স্বার্থ, সেটি যাতে রক্ষিত হয়, তাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়। নাসিরউদ্দিন আহমেদ ওসীম, আপনার কাছে যেটি জানতে হবে, আমি এর আগে যেটি বলছিলাম যে কিছুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি জনসভায় বলেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়। দলের নেতাকর্মীদের তিনি বলেন যে আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ হবে না, যত সহজ আপনারা ভাবছেন। নিজে মনে করুন, যতই বড়াই করুন,
তিনি নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করা, আরও মানুষের কাছাকাছি যেতে বলেছেন। আপনাকে মনে হচ্ছে যে, বা আমি জানতে চাইব, বিএনপির নেতাকর্মীরা কি মানে নির্বাচন হলে জয়কে মোটামুটি শিওর ধরে নিয়েছেন কিনা, নিশ্চিত ধরে নিয়েছেন কিনা, রিল্যাক্স হয়ে গেছেন কিনা? দেখুন, আপনার নির্বাচন তো মানে কবে হবে আমরা তো এখনো জানি না, সময়টা কিভাবে গড়াবে সেটাও আমরা জানি না, নতুন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কিনা, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কিনা, এ কথা তো আমরা বলতে পারি না। সে কারণে আপনার হয়তোবা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে কঠিন হবে অনেক। আর নেতাকর্মীরা ধারণা করবেন কি করবেন না, দেশের জনগণ মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। 3 মাস পরে নির্বাচন হলে কম বা বেশি হবে, 6 মাস পরেও যদি হয় কম বা বেশি হতে পারে। এখন থেকে যদি 2 মাস আগে হতো তাহলে হয়তো বা আরেক রকম হতে পারতো। তার কারণটা কি, মানুষ তো খুব সচেতন, মানুষ সঠিক সিদ্ধান্তটা সময়ের উপরে নেই। সো আজকে যে সিদ্ধান্ত নেবে আগামী 3 মাস 6 মাস পরে সেই সিদ্ধান্তের মধ্যে থাকবে, এমনটা ভাবা কখনো সময় বেশি লাগলে কি নির্বাচনে জেতার সম্ভাবনা কমে যাবে? না না না, তা বলছি না। ওটা আমি বলছি না। যেটা কমতেও পারে, এটা বাড়তেও পারে, তাই না? এটা কমতেও পারে, বাড়তেও পারে। তো আমি এই কথাটা এই কারণেই বলছি যে সতর্ক থাকা উচিত। বিএনপি নেতাকর্মীদের কাছে যে মেসেজটা অ্যাক্টিং চেয়ারপারসন দিয়েছেন সেটা বলেছেন সতর্ক থাকার জন্য। কারণ আমরা দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা আবার শুনছি যে তারা রাজনৈতিক দল গঠন করবেন। বা কিছুদিন আগে, আমি এটা আশা করিনি, এটা খুব দুর্ভাগ্যজনক বা হতাশাজনক, যে সরাসরি দেখেছি যে আওয়ামী লীগকে বিদায় করেছি কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, এই ধরনের কথাও শুনেছি। কিংবা অনেকে বলেন যে এক স্বৈরাচারকে সরিয়েছি আরেক স্বৈরাচারকে আনার জন্য না, বা এ ধরনের কথা। আমি বলছি না যে বিএনপি স্বৈরাচার, আপনি এই কথাটা বলতে পারেন না। XYZ মানে এটা বিএনপির কথা বাদ দিলাম, ধরেন জামাতের কথা মনে করেন, ছাত্র প্রতিনিধিরা মিন করছে ধরেন জামাতের কথা, আওয়ামী লীগকে বিদায় করেছি জামাতকে ক্ষমতা আনার জন্য না, আপনি এই কথাটা বলতে পারেন না। কারণ এই সিদ্ধান্তটা নেবে দেশের জনগণ, তারা কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন এটা আমি আপনি ডিক্টেট করার কেউ না, কিংবা আমি আপনি বলার কেউ না। তার মানে কি, আপনি সিদ্ধান্ত নেয়ার কিংবা কন্ট্রোল করার বা নির্বাচনকে আপনি কন্ট্রোল করার ক্ষমতা আপনার হাতে আছে। এই যে কথাগুলো বলছেন এটা কিন্তু বৈষম্যমূলক। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কিন্তু আপনি এ কথাটা বলছেন, এগুলো কিন্তু ফেসিস্টরা কিন্তু এ ধরনের কথা বলে। যেমন সৌরভ ভাই যদি আমাকে বলে যে না অসীম তোমাকে জিততে দিব না, তার মানে কি ওনার কাছে মেকানিজম আছে, মেকানিজমটা কাজে লাগিয়ে উনি এমন কোনো কিছু করবেন। এ কারণে আপনার ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে নির্বাচনটা কঠিন হবে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনার খুব বুদ্ধিমত্তার সাথে আপনার মোকাবেলা করতে হবে বা বিবেচনা করতে হবে সমস্ত পরিবেশ পরিস্থিতিকে। এটা আপনার আচ্ছা, ঠিক আছে। আমি একটু সৌরভ হোসেন আপনার কাছে আসতে চাইবো, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বিবিসিতে আজকে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে বিবিসি বাংলায়, প্রথম পর্ব ছাপা হচ্ছে। সেখানে তিনি একটি প্রশ্ন উত্তরে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন, থাকতে না পারলে সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। হয়তো তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে পারে বলে শোনা যাচ্ছে। আবার এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র প্রতিনিধি আছে, যদি সরকারের এই ছাত্র প্রতিনিধিরা সরকারে থাকে আর তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসেন তাহলে এই সরকারের নিরপেক্ষতা হারাবে এবং এই সরকারের আন্ডারে তাহলে নির্বাচন সম্ভব নয়, তখন নিরপেক্ষ একটি সরকার প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এখানে কি বার্তা দেখতে পাচ্ছেন? মানে বেশ কিছুদিন ধরে এ ধরনের একটি কথা রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে এই সরকারের অধীনেই নির্বাচন হবে না নতুন করে একটি সরকার হবে সেই সরকারের অধীনে। তো বিএনপি মহাসচিবের কথায় কিন্তু সেটি স্পষ্ট হলো যে একটা কি বলবো শঙ্কা সন্দেহ সংশয় এটি রয়ে গেছে। এখন আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির নেতারা বা ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেছেন যে যারা সরকারে আছে তাদের সাথে তাদের সম্পর্ক নেই, আর যদি তাদের সাথে সম্পর্ক
রাজনৈতিক সম্পর্ক তৈরি হয় তাহলে তো সরকার থেকে চলে আসতে হবে। এটি আসলে নির্বাচনের দিন তারিখ ঠিক হলে, একটা রূপরেখা ঠিক হলে তাহলে এটা স্পষ্ট হবে স্বাভাবিকভাবে। কারণ এই সরকার তো নিজেকে নির্দলীয় মনে করে, নিরপেক্ষ মনে করে। সুতরাং এই সরকারে কোনো প্রতিযোগী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাহলে তো এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। আরেকটি প্রশ্ন আসবে যে বিএনপি দীর্ঘ 15 বছরের আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তত্ত্বাবধায়ক সরকার মানে এক ধরনের, এটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, আমরা নিজে নামই দেই, অর্থাৎ দলীয় প্রভাবের বাইরে সরকার, মানে তার কোনো দল নেই। সুতরাং তার যদি দল থাকে বা তার কোনো সরকারের কোনো সদস্য যদি দল করেন তাহলে তার সেই নিরপেক্ষতা থাকলো না, সেই তারা কী বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলো না, তার একটা দলের অংশ হয়ে গেল। সুতরাং এটি নিয়েও আমি মনে করি যে এটি স্পষ্ট হওয়া উচিত। এই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যখন আলোচনা হবে তারা আশা করি যে এই বিষয়টিও উঠবে। যেহেতু বিএনপি মহাসচিব অবিশ্বাসের ছায়া আপনি দেখতে পাচ্ছেন সরকারের সঙ্গে বিএনপির, কি দেখতে অবিশ্বাসের একটা ছায়া দেখতে পাচ্ছেন? না, সেটি অনাস্থার ছায়া, অবিশ্বাস ঠিক বলবো না। আস্থা অনাস্থা নিয়েই তো জগৎ সংসার চলে, তো সবটাই আস্থা থাকে না। আর সেটি প্রতিষ্ঠানে, ঘরে এবং রাজনীতিতে তো থাকবেই। আচ্ছা নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে মানে কি মনে হচ্ছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে ধীরে ধীরে? একটা জিনিস হলো, আমরা তো মাঠে অনেক কথা শুনি, তো যখন আপনার রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থাকে তাহলে সেটা আপনার প্রাইমা ফেসে আপনার নিরপেক্ষতাটা কিন্তু হারায় কিছুটা হলেও। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, এটা একই সূত্রে গাঁথা, একই বিষয়। তারা যদি রাজনৈতিক দল, এখন বলতে পারেন যে তারা কিন্তু বলেই বেড়াচ্ছেন সব জায়গাতে, এবং রাজনৈতিক দলের মতোই কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এবং তাদের প্রতিনিধিরা মনে করেন যে 3 জন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে। এখন যতই বলুক না কেন, সৌরভ ভাই যে রেফারেন্সটা দিয়েছেন তাদের মধ্য থেকে বলেছেন যে তারা দলের সদস্য থাকবেন না, মানে অন্তর্বর্তীকালীন সরকারে যে 3 জন উপদেষ্টা আছেন তারা তাদের রাজনৈতিক দলের সদস্য থাকবেন না। আপনি যত কথাই বলেন না কেন, জাস্টিস কে এম হাসান সাহেবের কথা খেয়াল আছে কিনা, উনি একসময় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, অর্থাৎ মিনিমাম 30-35 বছর আগে উনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, এবং সর্বশেষ প্রধান বিচারপতি যিনি রিটায়ারমেন্টে গেছেন, যিনি আপনার যোগ্যতম ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হওয়ার জন্য, আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দল সেটা মানেনি, নতুন বিতর্ক তৈরি করেছে। তো তাহলে যে জায়গাতে 35 বছরের বিচ্ছেদ, আপনি সেখানে, এখন তো কোনো বিচ্ছেদের কোনো বিষয় নয়, এখন তো প্রণয়ের সময়, তাই না? তো আপনি সে সময় যদি সেই দলের আপনার, আমরা যাদেরকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যাকে বলেছেন যে মাস্টার মাইন্ড, তো মাস্টার মাইন্ড তো আপনি দলে থাকেন বা না থাকেন, আপনার তো এনজিও, আপনার তো বিচরণ সর্বত্র, তাহলে তার প্রভাবটা সরকারে পড়বে, তার প্রভাবটা অন্যদের উপরে বিস্তার করতে পারে। এখন আমরা আসি যে আমাদের মহাসচিব বলেছেন যে নতুন সরকারের প্রয়োজন হতে পারে। দেখুন, যদি রাজনৈতিক দল হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের এই 3 ছাত্র উপদেষ্টা থাকার কোনো সুযোগ থাকবে না, উচিত না নৈতিকভাবে। প্রশ্নটা আসবে এই জন্য, দেখুন কিছুদিন আগে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনার মহামান্য হাইকোর্ট ডিভিশনে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যায় মানে কি, রেস্টোরেশন অফ 13th অ্যামেন্ডমেন্ট। সো উই ডু হ্যাভ 13th অ্যামেন্ডমেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে এখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আমি জানি না আমাদের মহাসচিব সাহেব সেটা ইঙ্গিত করেছেন কিনা যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী বা যাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল সে ধরনের কোনো ব্যক্তি সেখানে অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো সময়টা বলে দেবে আগামীতে তারা কি করছেন, আচ্ছা, তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আমরা কোন কথাটা বলছি, কোনটা রেটরিক,
কোনটা আপনার প্র্যাকটিক্যাল, কোনটা আপনার লজিক্যাল, কোনটা আপনার মানে বাস্তবতা। যদি অন্তর্বর্তী সরকার এই অবস্থাতে এবং তারা রাজনৈতিক দল গঠন করলো, এই 3 জন উপদেষ্টা সরকারে থাকলো, একটা নির্বাচন দিতে চাইলো, আপনার কি করবেন তাহলে? তখন নিঃসন্দেহে আপনার, আমি মনে করি যে এটা তো তাহলে তো আমাদের স্পিরিটের, বাংলাদেশের মানুষ তো ভোটাধিকার ফেরতের জন্য আন্দোলন করেছে। আন্দোলনটা কখন হয়েছে? আন্দোলনটা যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে তখনই কিন্তু এই মুভমেন্টটা হয়েছে, তাই না? আমরা কতগুলো নির্বাচন দেখেছি, আমরা 14 সালে বিনা ভোটে নির্বাচন দেখেছি, রাতে ভোট দেখেছি, 2024 সালে তুমি আমি ওই ডামি নির্বাচন, আমরা এগুলি দেখেছি। এগুলিতে আমরা দেখতে চাই না। এই আন্দোলনটা যেটা এসছে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে, আর শেখ হাসিনা যদি মেনে নিতেন তাহলে আপনার কি আন্দোলনটা থাকতো? আন্দোলনের মাস্টার মাইন্ড তো শেখ হাসিনা, আন্দোলনের মাস্টার মাইন্ড আনিসুল হক সাহেব। তারা যদি মেনে নিতেন, বলতে দেন না সুপ্রিম কোর্টে ওই 7ই জানুয়ারি ডেট দিয়েছে, না ঠিক আছে এটা আমি এগিয়ে আনলাম, আগামীকালকেই হবে শুনানি, আর সরকার যা চায় তাই তো হয়। শেখ হাসিনা তো নিজে স্বীকার করেছিলেন 2018 আন্দোলনে ওই ছাত্রদের উপর ত্যক্ত বিরক্ত হইয়া আমি এটা মাইনে নিছি, মাইনে নিয়ে আবার উনি কোর্টের মধ্যে মামলা ঢুকে দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? মানে 18 আন্দোলনটা দমানোর জন্য, মানে বন্ধ করার জন্য, দমানো না, ঠিক দমানোর চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে সেটাও পাচ্ছিলেন না, তখন থামানোর জন্য ওই টেকনিকটা নিয়েছেন, মেনে নিয়েছেন। মেনে নিয়ে কি করলেন? মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে হাইকোর্টে রিট করিয়ে দিলেন, যেটা আপনার রিটের রেজাল্ট হলো, যার কারণে নতুন করে আবার, অর্থাৎ সরকারের সেই গেজেট আদেশটাকে বাতিল করে দিল। তার মানে কি ওই কোটার মতোই থাকবে, যার কারণে যৌক্তিকভাবে তাদের আবার আন্দোলনটা নতুনভাবে দানা বেঁধে উঠেছে। তো তখন যদি আপনার ওরা মেনে নিত তাহলে আজকে আমরা এই জায়গাতে যেতাম। একটা পর্যায়ে এই বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনটা সরকার পতনের আন্দোলন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন। কার কিসের জন্য? আমরা তো মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? গণতন্ত্রের জন্য, সাম্য, সামাজিক ন্যায় বিচার, কোনোটাই তো আমরা পাইনি। এই জন্য আমি বলছি নৈতিকভাবেও তাদের উচিত হবে না তখন সেখানে থাকা। জি, আমাদের একজন দর্শক আছে, একটা ফোনটা নেব। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি নামটি বলে প্রস্তুতি করুন। আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, দোয়াখালী থেকে। জি শাহজাহান ভাই বলেন। অতিথি দুজনের কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক মেরুকরণে জামায়াত ইসলামিক পার্টি আর ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কি দুর্বল শক্তিশালী, এবং বিএনপির সাথে ইসলামী ঐক্যজোট এটা দুর্বল কিনা, মানে এটাই জানতে চাচ্ছি। আর এটা বললে ভুল হবে কিনা, কারণ গ্রামে গঞ্জে এখন পুরোনো রাজনৈতিক দলের উপরে সবাই বিরক্ত, বিএনপির উপর বিরক্ত, আওয়ামী লীগ তো গেছে যে গণতেই, এখন ওই মানুষ কেন ইসলাম পন্থী চায়, আর ওই পোলা পাইন্ডের দলকে চায়, পছন্দ করে। আবার নতুন ভোটাররাও দেখি ওই যে পোলা পাইন্ডের দল, ওই বৈষম্য বিরোধীদের প্রস্তাবিত নতুন দলকে পছন্দ করে, ওইটাকে ভোট দিতে চায়। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই উত্তর নেব। আরেকজন দর্শক আছেন। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। জি, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে অসীম ভাইয়ের কাছে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, একদিকে গায়েবী মামলায় আসামিদেরকে ছাড়ার কথা বলা হচ্ছে, আর একদিকে গায়েবী মামলায় আসামিদেরকে ঢোকানো হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে গায়েবী মামলার সংজ্ঞাটা কি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ সরফ হাসান। আপনার কাছে জানতে চাইব, আজকে আবার যদি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসি বাংলার সঙ্গে সেই সাক্ষাৎকারে একটু ফিরে যাই, তিনি এক জায়গায় বলেছেন, একটা প্রশ্ন উত্তরে বলেছেন যে আমার কাছে কেন জানি মনে হয় একটা পক্ষ 71-কে একটু পেছনে রাখতে চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেখানে 71-কে পেছনে রাখার চেষ্টা হচ্ছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ভুল বলেননি, কারণ 5 আগস্টের পর অনেক পক্ষই তো সক্রিয়, তার মধ্যে একটা তো স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বামপন্থীরা ছিল, বিএনপি ছিল, ডানপন্থীরাও ছিল, মানে ইসলামী দলগুলো। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জায়গায় পরিবেশ পরিস্থিতি, সেটি মনে হচ্ছে যে তাদের ডানপন্থার একটা ঝোঁক, এবং নানা রকম বক্তৃতা, বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা অনেককে শঙ্কিতও করেছে। আপনি দেখুন যে এই যে একের পর এক দরগা, পীরের দরগা, আস্তানা হামলা হলো, তারপর বিভিন্ন বাউল
বাউলদের উপর আক্রমণ হলো বিভিন্ন জায়গায়। এক ধরনের যে যারা মানে যারা ইসলামের তো নানা রকম ফেকরা আছে, নানা রকম তরিকা আছে। তার মধ্যে কেউ যদি মনে করে যে আমি যে তরিকায় বিশ্বাস করি আর কোনোটাই গ্রহণযোগ্য নয়, তাহলে তো আর গণতন্ত্র হয় না দেশে, এবং মানবতাও থাকে না, যে তাহলে জবরদস্তি হয়। এখন আওয়ামী লীগ আমলে এক ধরনের জবরদস্তি, আর সেটা ছিল মুক্তিযুদ্ধের নামে, আর এখন জবরদস্তি যে ধর্মের নামে হয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি মহাসচিব যে শঙ্কার কথা বলেছেন যে সেটি সঠিক, এবং এক ধরনের প্রবণতা, তিনি যদিও কোনো দলের নাম বলেননি, অনেকে তো অনেক রকম কথাবার্তা বলছেন, এবং আমরা দেখি যে ভয়ের পরিবেশ থেকেই কিন্তু আমরা বেরিয়ে এসেছি। সেই ভয়ের পরিবেশের বিরুদ্ধেই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছিল। আবার যদি একটি ভয়ের পরিবেশ, অর্থাৎ আপনি কোন কথা বলবেন কোনটা বলবেন না এটি নিয়ে যদি 10 বার ভাবতে হয়, ভাবলে কোনো না কোনো মব জাস্টিসের শিকার হতে হয়, তাহলে তো এক ধরনের তার সংখ্যাটাই বাস্তবায়িত হয়। আর দুই দর্শকের কথা বলছেন, এটা আমরা ঠিক বুঝতে পারিনি, আপনি একটু যদি। আচ্ছা, একজন বলেছেন যে এই যে বিভিন্ন ধরনের গায়েবী মামলা হচ্ছে এবং গায়েবী মামলাগুলো তুলে নেওয়ার কথা হচ্ছে, আবার তিনি বলছেন অনেক জায়গায় গায়েবী মামলা হচ্ছেও, তাহলে কোন তুলে লাভ কি হচ্ছে যদি আবার নতুন করে মামলাগুলো? না, একটা হচ্ছে যে তোলা তো ঠিক আছে, কারণ যে মামলা গায়েবী মামলা ছিল, অর্থাৎ ঘটনা ঘটেনি, মামলা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, সেই মামলা তো তোলা অবশ্যই যৌক্তিক, তুলে নিতে হবে, কারণ এই মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, তাদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, সেটা থেকে অব্যাহতি। এখন যদি গায়েবী মামলা হয়ে থাকে, অথবা মানে একটি মামলা করে শত শত মানুষকে আসামি করা হয়, আবার মামলার আসামি বাদী বললেন 18 জন আসামি, 18 জনকে চিনেন, তিনি 18 জন নাম দিলেন, পুলিশ পরবর্তীকালে সেই 18কে 180 করলো, মানে সেগুলো তো খুবই অন্যায়, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তাই এটি আমি মনে করি যে প্রতিটি থানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত প্রতিটি থানায় এটা খোঁজখবর নেওয়া, এবং একটা কমিটিও করা হয়েছিল, কিন্তু কমিটি কাজ করছে, কমিটির কোনো সেই কাজের কোনো ফল দেখি না আমরা, যে অমুক থানা থেকে এরকম যে উদ্দেশ্যমূলক যাদের আসামি করা হয়েছে, উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা দেখিনি। সুতরাং মামলার এই যে গায়েবী মামলা বললেন, অথবা ভুয়া আসামি, মানে ভুয়া মামলার গয়রাহ আসামি, মানে আওয়ামী লীগ আমলে ছিল যেমন গায়েবী মামলাটা একটা খুব আলোচিত বিষয়, এখন কিন্তু ঢালাও আসামি, মানে মামলা দিয়ে 150 আসামি, 300 আসামি, এমনকি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যেটা এখানে পান না, তার বিরুদ্ধেও হত্যা চেষ্টার মামলা করা হলো, পরবর্তীকালে সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করা হয়েছে। অনেকগুলো তো প্রত্যাহার করা হয়নি এখনো। তো দর্শক যে কথাটি বলেছেন, অবশ্যই এটি সরকারের এটি উচিত আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আবার আজ আপনার কাছে নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে ওই আগের প্রশ্নটি করবো না, সরবাজনের কাছে যেটি করেছিলাম, যে এই যে আপনাদের মহাসচিব বলছেন যে মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার এক ধরনের প্রবণতা তিনি দেখতে পাচ্ছেন, কাদের আসলে মুক্তিযুদ্ধ পেছনে ফেলে কাদের লাভ হবে আসলে? আমি কাদের লাভ বা লোকসান সেটা তো মনে করেন এখনই বলতে পারছি না, কিন্তু কোনো পক্ষ আপনার বলতে চাচ্ছেন যে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন করে সংবিধান প্রণয়ন করা মানে হলো আপনি মুক্তিযুদ্ধকে এক ধরনের আপনি বলতে পারেন যে অস্বীকার করা, কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তো আমরা দেশটাকে অর্জন করেছি, এবং সংবিধানও কিন্তু সে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার অংশ একটা। সংবিধানে আপনার কোনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিংবা যুগোপযোগী করার জন্য সেটা মানুষের চাহিদা অনুযায়ী আপনার মনে করেন পরিবর্ধন পরিমার্জন হতে পারে। বিভিন্ন সময় তো তাই হয়েছে, অ্যামেন্ডমেন্টগুলো তো হয়েছে, আবার অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা জনগণ মানে না, আপনার অবৈধভাবে করেছে সরকার, ফ্যাসিস্ট সরকার, সেগুলো দেখা গেছে উচ্চতর আদালতে বাতিল হয়েছে। তার মানে কোনো না কোনোভাবে আপনার রেকটিফিকেশনটা হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনার যে মহান মুক্তিযুদ্ধ আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি? পাকিস্তানিদের বিরুদ্ধে, তাই না? তো সেটা আমরা একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সে কারণে সেটা
মহান মুক্তিযুদ্ধ। এখন এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটা কার বিরুদ্ধে করেছেন? দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে একটা ফেসিস্টের বিরুদ্ধে করেছেন। কিন্তু তাই বলে কি আপনি আন্ডারমাইন করবেন বা মেলাইন করবেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে বা 1971-কে? আপনি 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি, শহীদদের রক্ত, এই সমস্ত কিছু আপনি যদি চিন্তা করেন, তাই না, অনেক ভুল ত্রুটি আছে। রাজনৈতিক দলগুলো অনেক ভুল ত্রুটি করেছে বিভিন্ন সময়ে, চড়াই উতরায়। আমরা 54 বছর অতিক্রম করেছি, আমাদের অর্জন আছে, আমাদের ব্যর্থতা আছে, সব কিছু মিলিয়ে। কিন্তু আপনি তো আপনার সেই রুটটা আপনি এটাকে তো কোনোদিন অস্বীকার করতে পারবেন না। কেউ যদি এটা করার চেষ্টা করেন, আমি বলবো যে এটা জাতিকে আপনার বিভাজিত করবে। আবার আওয়ামী লীগ দেশটাকে দুটো ভাগে ভাগ করেছিল, তাই না? নিজেদেরকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ভাবতেন, আর বাকিরা সব রাজাকার, আপনার মুক্তিযুদ্ধ বিরোধী, একটাই। কিন্তু আলটিমেটলি কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছেন? যে রাজাকার বলে আপনি 17 বছর দেশ চালিয়েছেন, 15-16 বছর, আবার রাজাকার বলে কিন্তু আপনি 15-16 দিন বেশিও কিন্তু ক্ষমতা থাকতে পারেননি। সে কারণেই বলছি যে সবারই আমাদের শিক্ষণীয় আছে ইতিহাসকে। আপনার একটা কথা, শুধু ওই যে গায়েবী মামলার কথাটা আমি বলছিলাম, যে গায়েবী মামলাগুলো তো মনে করেন যে যখন বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির 40 লক্ষ মামলা, প্রায় 1.5 কোটির মতো আসামি আমাদের দলের নেতাকর্মীরা। এর মধ্যে গায়েবী মামলা ওই যে সৌরভ ভাই যেটা বলেছে, ঘটনা ধরেন এখানে আমরা বসে আছি, বোমা বিস্ফোরণ হয়েছে, আসলে কিন্তু হয়নি, আমরা কিন্তু চাক্ষুষ সাক্ষী, এই টাইমে অমুক দিন এতটার সময়, এটাকে পুলিশ একটা এফআইআর হিসেবে নিয়ে নিল এবং এর মধ্যে আসামি দিয়ে দিল। এটা হচ্ছে টোটালি একটা গায়েবী মামলা। আরেকটা গায়েবী মামলা আমরা বলি, ধরেন 30 জন 20 জন আসামি থাকেন অজ্ঞাত, আরও 300 400 500 ধরেই আপনি ওই মামলায় পাঠিয়ে দিচ্ছেন। এখন যেটা হচ্ছে, দেখুন আমি একটা জিনিস দেখেছি যে এগ্রিভড যারা ভিকটিমের ফ্যামিলি মামলা করেছে, মামলা যতজনের নামে করেছে, থানায় যাওয়ার পর সেটা আরও অনেক বেশি হয়ে গেছে। তার মধ্যে বিভিন্ন জন থানায় গিয়ে তদবির করে অন্যদের নাম ঢুকিয়ে দেয়, পুলিশও নাম ঢুকিয়ে দেয়। এই ধরনের অবস্থা যখন হচ্ছিল, তখন সরকার থেকে এক ধরনের একটা নির্দেশনা এসেছিল, ব্যবসায়ীদেরকে যেন হয়রানি করা না হয়। আমি এখন দেখছি যে আমার এলাকাতেই আপনার পুলিশের কিছু কর্মকর্তা অতি উৎসাহী ব্যবসায়ীদের পেছনে লেগেছেন। গত কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে রাতের বেলা ধরে নিয়ে এসছেন, সে একটা মার্কেটের সেক্রেটারি ছিল। নিউ মার্কেট নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে, আমি পরবর্তী অনুষ্ঠানে কিন্তু নামটা বলে দেব। এ ধরনের চক্র, এ ধরনের পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আছে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আমার এলাকায়, নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, আমি যেখানে থাকি, রাজনীতি করি, সেখানে আমি দেখিনি যে আওয়ামী লীগের পারপেট্রেটর যারা অস্ত্র হাতে প্রকাশ্যে মানুষকে গুলি করেছে, মেরেছে, তাদেরকে ধরতে পারে না, তারা ঘুরে বেড়ায়। পুলিশের কয়েকজন অফিসার আপনার মনে করেন যে ওই অমুককে ধরো, ওই মার্কেটের সভাপতিকে ধরো, ওই মার্কেটের অমুককে ধরো, ব্যবসায়ীকে ধরো, দৌড়ের উপর রাখো, পয়সা করির লেনদেন হবে। আগামী প্রোগ্রাম আমি চাইব, যদি এই অনুষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে থাকেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ দেখে থাকেন, সতর্ক করেন বা খোঁজখবর নেন, বা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে মানববন্ধন করেছে। সাধারণ মানুষরা, মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে, কিন্তু ধরে নিয়ে আসছেন আপনি কি জন্য? ওই যে ব্যবসায়ী আপনার এ ধরনের, এটা তো মনে করেন যে উচিত না। আপনি কাকে ধরবেন, আপনি তা না করে আপনি অপব্যবহার করছেন, এটা আর দ্বিতীয় কথাটা হচ্ছে, বিএনপি তো আর এখন ক্ষমতায় নেই, সো আপনি তো বিএনপিকে দোষারোপ করতে পারবেন না, অন্তর্বর্তীকালীন সরকার আছে ক্ষমতায়, তাই এটা তাদের দেখার বিষয়। আবার আসবো আমার কাছে। আজকে একটা খবর হচ্ছে যে 2018 সালের রাতের ভোটে যারা সব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে দুদক, এটা বিশাল একটা কর্মযোগ্য। আপনার কি মনে হয় যে কতটা সম্ভব আসলে এই অনুসন্ধান করে? না, অনুসন্ধান করা তো ভালো, কারণ এত বড় একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের সাথে কারা জড়িত বিচার না করতে পারলে অন্তত চিহ্নিত করা উচিত বলে মনে করি। কারণ কোনো অন্যায়কে প্রশ্রয় দিলে পরবর্তী অন্যায় সেটি অন্যায়ের পথ খুলে দেয়, এবং এর মধ্য দিয়ে ভবিষ্যতে কোনো নির্বাচনে, স্থানীয় হোক আর জাতীয় নির্বাচনে, কেউ অন্যায় করতে বা এরকম অসাধু পথ বেছে নিতে না পারে। তবে সবটার মূলেই হচ্ছে মানুষের এই মুহূর্তের
অগ্রাধিকার কি, এই মুহূর্তে চাওয়া কি? চাওয়া হচ্ছে জনজীবনের নিরাপত্তা। আমাকে এইমাত্র এক বন্ধু টেলিফোন করলেন মুকসুদপুর থেকে, তার বাড়ির এই ডাকাতি হয়েছে এরকম। এবং গতকালই বোধহয় ড্যামরানা কোথায় এই যে মানে স্বর্ণালঙ্কার লুট হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আর সেটি বোধহয় হ্যাঁ সেটি ওরকম কেউ মেরে করেছে, আর সেটি নয়, মানসিকভাবে নাকি ছিল। তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতি, যা মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের অগ্রাধিকার। নিত্যপণ্যের দাম মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার সমালোচনার মুখে কিছু কিছু পণ্যের দাম ভ্যাট প্রত্যাহার কমিয়েছে, এটি ভালো, আমরা স্বাগত জানাই। কিন্তু মানুষের বাজারের প্রতি তাদের দৃষ্টি দেওয়া উচিত। কাদের কারণে এই দাম বাড়ছে? চালের মৌসুম, উপদেষ্টারাও বলছেন যে এখন ভরা মৌসুম, কেন দাম বাড়ছে? এবং বহির্বিশ্বে মানে আন্তর্জাতিক বাজারে চালের দাম যখন কম, এখানে বেড়ে চলেছে। আর সেটিও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেটি 1 বছর আগে হোক বা 5 বছর আগে হোক বা 20 বছর আগে হোক, তা অন্যায়ের বিচার, অন্যায়ের প্রতিকার। নাসিরউদ্দিন আহমেদ হোসেন, আপনার মতামত জানতে চাই। এই যে দুদক অনুসন্ধান শুরু করল, ধরুন আপনার 2018 সালের নির্বাচন নিয়ে তো বিতর্ক আছে, এবং বিতর্কের মধ্যে আপনার একটা মিথ যেটা আছে যে সেখানে অনেক টাকা পয়সা লেনদেন করা হয়েছে। আপনার সেই এসপিদেরকে, ডিসিদেরকে, থানার ওসিদেরকে বিভিন্ন রেটের আপনার একটা ছিল যে এটা দিয়ে তাদেরকে আপনার ম্যানিপুলেশনে সহায়তা করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তো এটা বাদেও আপনার মনে করেন যে সরকার তো এর আগেও যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবারই মনে করেন যে সম্পদের হিসাব চেয়েছে। এটা আমি মনে করি উচিত, এটা এই প্রক্রিয়াটা থাকা ভালো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে 18 সালের নির্বাচনের সঙ্গে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে, তাদেরকে আইনের আওতায় আনা, যদি কেউ দোষী হয়ে থাকেন, তাহলে এটা হবে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ডেটারেন্ট, যেটা সৌরভ ভাই নিজে বলেছেন যে ইন ফিউচারে অন্যরা করতে তখন আপনার সাহসটা করবেন না, তাই না? আমরা দৃষ্টান্তটা স্থাপন করতে চাই। আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। আবার অনেক আইন আছে আপনি প্রয়োগ করতে যান, তদন্তকারী সংস্থা বলেন, আপনার ওই যে প্রসিকিউটর বলেন, তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই দক্ষতা, তাদের সেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতাটাও হয়তো বা নেই। আপনাকে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা চূড়ান্ত ফল আপনি পাবেন, তাই না? তো আমরা ভালো কিছু আশা করি, এবং আমি এটাকে সাধুবাদ জানাই, এই বিষয়টিকে আমি সাধুবাদ জানাই। দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় শেষে ধন্যবাদ। দর্শক, নিউজ আর এক্সট্রা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।